আমি রুদ্র বিভু ভট্টাচার্য, একাডেমিক কাউন্সিলর অফ ইগনু। আজকে ইউনিট 4 বেসিক ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সেটা আমি আজকে পড়াবো। এর আগে আমি দুটো ক্লাস নিয়েছি, সেখানে আমরা আলোচনা করেছি রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন রকমের দৃষ্টিভঙ্গি নিয়ে। আজ আমরা আলোচনা করব ভারতীয় সংবিধানের বিভিন্ন ফিচার্স নিয়ে। প্রথমেই আগে বলে রাখা ভালো যে ভারতীয় সংবিধানের ক্ষেত্রে বেশ কিছু ইউনিক ফিচার্স আমরা দেখতে পাই, এবং পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান হলো ভারতের সংবিধান। এবং সব থেকে যেটা বড় বিষয় হচ্ছে যে বিভিন্ন দেশে গণতন্ত্র আছে, সংবিধান আছে, কোনো জায়গাতে লিখিত সংবিধান আছে, কোনো জায়গাতে অলিখিত সংবিধান আছে। এবং লিখিত সংবিধান, অলিখিত সংবিধান, সুপরিবর্তনীয় সংবিধান, দুষ্পরিবর্তনীয় সংবিধান ইত্যাদি বিভিন্ন রকমের সংবিধানের আমরা ভাগ দেখতে পাই। ভারতীয় সংবিধান যথেষ্ট রকমের ইউনিক ফিচার্স আছে, এবং সেখানে বেশ কিছু আমরা দেখতে পাই নানা রকমের সংস্কৃতি, তার সঙ্গে হচ্ছে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন সময়ের কিন্তু সামগ্রিক এমনিতে প্রয়াস হচ্ছে ভারতের সংবিধান। একদিনে, এক মাস বা এক বছরের মধ্যেই সংবিধান কিন্তু আসেনি, অনেক দিনের একটা সম্মিলিত প্রচেষ্টার ফল হচ্ছে ভারতীয় সংবিধান। এবং আমাদের যে সংবিধানে যদি আমরা দেখি আমাদের দেশের যে জনগণের ইচ্ছে, শাসনের যে বিস্তৃতি বা প্যারামিটার, শাসন কিভাবে হবে, কতটা হবে, শাসনের বিভাগগুলোই বা আমাদের ব্যক্তিগত জীবনের বা আমাদের পলিটিক্যাল লাইফের কতটা সংবিধানের মধ্যে আসছে, সংবিধানের আদৌ আমাদের জীবনের ভূমিকা কি ইত্যাদি নানা জায়গা কিন্তু সংবিধান ছুঁয়ে গেছে। এবং খুব ইউনিক ব্যাপার যে ভারতের সংবিধান পৃথিবীর সব থেকে বড়, সব থেকে জটিল, এবং এখানে অনেক কিন্তু ধারা, উপধারা ইত্যাদি সবকিছু মিলিয়ে ভারতীয় সংবিধান আমাদের সামনে এসছে। এবং আমরা সবাই জানি যে 6 ডিসেম্বর 1946 সালে সংবিধানের কাজ শুরু হয়েছিল। তার আগে বিভিন্ন রকমের আলাপ আলোচনা হয়েও ছিল, এবং সেটা কিন্তু কার্যকর হয়েছিল 26 জানুয়ারি 1950 থেকে। এবং সব থেকে যেটা বড় বিষয় যদি আমরা দেখি, সেই সময় কিন্তু ভারতবর্ষে 26 জানুয়ারি 1950-এ প্রথম সেখানে আমরা দেখতে পাই যে সেখানে প্রথম কিন্তু প্রজাতন্ত্র হিসেবে ভারত সামনে এলো। এবং শুধুমাত্র প্রজাতন্ত্র হিসেবে নয়, তার সঙ্গে বেশ কিছু ইউনিক ফিচার্স আমরা কিন্তু ভারতীয় সংবিধানে দেখতে পাই, যেমন হচ্ছে মৌলিক অধিকার, এরপরে হচ্ছে মৌলিক কর্তব্য আমরা দেখতে পাই, এবং সমাজতন্ত্রের কথা বলা হয়, গণতন্ত্রের কথা বলা হয়, প্রজাতন্ত্রের কথা বলা হয়, সবকিছু আমাদের কিন্তু ভারতীয় সংবিধান গৃহীত হয় 1949 সালের 26 নভেম্বর, এবং সেটা কিন্তু কার্যকর হয়েছিল 1950 সালের 26 জানুয়ারি, যেই জন্য আমরা 26 জানুয়ারি কিন্তু প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। এবার হচ্ছে প্রজাতন্ত্র দিবস কি, এই নিয়ে আমি তোর পরবর্তী সময় অনেকটাই বলেছি, তাও একটু শর্টে বলে রাখি। সেটা হচ্ছে প্রজাতন্ত্র দিবস হচ্ছে এমন একটা বিষয় যেখানে আমরা দেখব যে কোন রকম ভাবেই কিন্তু ভারতের বংশানুক্রমিক কোনো শাসন ব্যবস্থা নেই। বংশানুক্রমিক শাসন ব্যবস্থা মানে আজকে এরকম নেই যে রাজা রাজা হবে, বা এরকম নেই যে প্রেসিডেন্টের ছেলে বা কোনো আত্মীয় সে কিন্তু প্রেসিডেন্ট হবে। পুরো বিষয়টা আমাদের সামনে খুব পরিষ্কার ভাবে সামনে রাখা, এবং আমরা বিভিন্ন রকম ভাবে কোথাও কোথাও হচ্ছে পরোক্ষ নির্বাচন দিয়ে আমরা হয়তো নির্বাচিত করছি আমাদের লোকসভা বা বিধানসভার যারা তোমার মেম্বার তাদেরকে, আবার কোথাও দেখা যাচ্ছে যেমন রাষ্ট্রপতি নির্বাচন আমরা নির্বাচিত করছি না, আমাদের নির্বাচিত যারা এমনিতে সাংসদ আছে তারা কিন্তু রাষ্ট্রপতিকে নির্বাচিত করছে। এবং এটা পুরোপুরি একটা ওপেন একটা প্রসেস, যেখানে কোন রকম ভাবে কারো কোন রকম মুখ চেনাচেনি বা আমার কোনো বংশের কেউ সেখানে কাজ করছে বা সেখানে আবার রাষ্ট্রপতি হবে কিছুই নেই। শুধুমাত্র রাষ্ট্রপতির ক্ষেত্রে নয়, প্রত্যেকটা সরকারি পদ কিন্তু কোনোটাই বংশানুক্রমিক নয়। এটাই হচ্ছে প্রজাতন্ত্র, মানে যেখানে কোনো প্রজা, আমরা তো শাসিত হচ্ছি, সেই অর্থে আমরাই হচ্ছি প্রজা, সেখানে কিন্তু আমাদের কোন রকম ভাবে যদি আমরা দেখি আমাদের কোন রকম ভাবে শুধুমাত্র ইনভলভমেন্ট আছে, কিন্তু আমরা কখনোই আমরা দাবি কিন্তু করতে পারি না যেখানে তোমার প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার যে আমারই কোনো বংশধর বা এমনিতে কোন রকম আত্মীয় স্বজন সে কিন্তু ক্ষমতায় আসবে।
এটা একটা বিষয়। এবং এখানে আরেকটা, এখানে আমি ভূমিকায় যে পয়েন্টটা লিখেছি, ভারতীয় সংবিধানে 1945 সালের যে ভারত শাসন আইন, তাই তার বিশাল বড় ভূমিকা ছিল। আমরা যদি একটু হিস্ট্রির দিকে তাকাই, আজকে হঠাৎ করে কিন্তু ভারতীয় সংবিধান আসেনি। অনেক রকমের সেই সময় যখন দেশীয় রাজ্য ছিল এবং ভারতবর্ষে যেসব তোমার প্রাদেশিক রাজ্য ছিল, বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি বিভিন্ন রকমের ইনভলভমেন্ট, কোথাও হয়তো দেশের সঙ্গে অন্তর্ভুক্তির সময় বিভিন্ন রকমের গন্ডগোল। যেমন আমরা হায়দ্রাবাদের নিজামের কথা বলতে পারি। তিনি যখন প্রথম ভারত স্বাধীন হলো, তখন কিন্তু হায়দ্রাবাদকে অন্তর্ভুক্ত করা নিয়ে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছিল ভারতবর্ষ। একটা ইউনিক ফিচার্স নিয়ে ভারতবর্ষ এসেছে, যুক্ত রাজ্য বা এই যুক্তরাষ্ট্র, মানে ছোট ছোট যে অঙ্গরাজ্যগুলো আছে তাদের মিলিয়ে একটা রাষ্ট্র। এবং হায়দ্রাবাদের অবস্থান আমরা জানি দক্ষিণ ভারতের প্রায় মিডিলের দিকে। সেই অর্থে যদি কোনো কারণে হায়দ্রাবাদ বলে যে আমি ভারতের সঙ্গে থাকবো না, সেখানে কিন্তু একটা খুব একটা ভৌগোলিক এবং তার সঙ্গে প্রশাসনিক একটা জটিলতার মধ্যে ভারতবর্ষে কিন্তু পড়তো। সেই জায়গা থেকে দেশীয় রাজ্যগুলোকে অন্তর্ভুক্ত করা, এবং বেশ কিছু দেশীয় রাজ্য আমরা জানি পরবর্তী সময় অন্তর্ভুক্ত হয়েছে। ভাষার ভিত্তিতে বিভিন্ন রাজ্য অন্তর্ভুক্ত হয়েছে, অন্ধ্রপ্রদেশ, তারপর হচ্ছে সাম্প্রতিককালে 2014 সালে আমরা তেলেঙ্গানার কথা বলতে পারি। এরকম একাধিক একাধিক ইউনিক ফিচার্স আছে। এবং সিকিম যেমন 1975 সালে ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়। এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই যে তোমার ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হয়ে গেছে মানে সেদিনকেই সব কটা অঙ্গরাজ্য একসঙ্গে স্বাধীন হয়েছে বা সব অঙ্গরাজ্যের একসঙ্গে অন্তর্ভুক্তি হয়েছে, তা কিন্তু নয়। বিভিন্ন সময় আস্তে আস্তে করে অন্তর্ভুক্তি হয়েছে। গোয়া, সিকিম ইত্যাদি আমরা বিভিন্ন অঙ্গরাজ্যের কথা কিন্তু বলতে পারি। এবং 1945 সালের যে ভারত শাসন আইন, সেটা কিন্তু খুব ইউনিক একটা আইন। কারণ আমরা জানি যে সেই সময়কার যে ইন্ডিয়ান যে গভর্নমেন্ট অ্যাক্ট, সেটা এতটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল, তার বেশ কিছু জিনিসকে আমাদের ইন্ডিয়াতে 1935 সালে কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছিল। এবং তার আগে থেকে হিন্দু এবং মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা, এবং এই যে কোনো দ্বিজাতি তত্ত্ব, এগুলো আস্তে আস্তে করে উঠে আসছে। ভারত শাসন আইনের বেশ কিছু বিষয় নিয়ে সেই সময় যে ভারতের যে জাতীয় এমনিতে কংগ্রেস এবং তার সঙ্গে যে স্বাধীনতা সংগ্রামী, তাদের বিভিন্ন সময় কিন্তু মতবিরোধ হয়েছে। কিন্তু 1945 সালে যখন ব্রিটিশ পার্লামেন্টে এই আইনটা পাস হয়, সেটা কিন্তু তোমার কার্যকর হয়েছিল 1937 সালে। এবং লর্ড লিনলিথগো নেতৃত্বে যৌথ নির্বাচনী কমিটি, তারা কিন্তু সর্বপ্রথম যদি আমরা দেখি, তারা একদম তো ব্রিটিশ পার্লামেন্টের প্রতিবেদনের ভিত্তিতে ভারতবর্ষে দুটি কক্ষ স্থাপন সেই সময় করেছিল। দুটি কক্ষ কি কি আমরা সবাই জানি। ভারতীয় সংবিধানের যদি আমরা তাকাই, ভারতের সংবিধানের কেন্দ্রীয় আইন বিভাগ কোনটা? কেন্দ্রীয় আইন বিভাগ হচ্ছে পার্লামেন্ট। এবং সেই তোমার পার্লামেন্টে উচ্চ কক্ষের নাম রাজ্যসভা, নিম্ন কক্ষের নাম লোকসভা। এবং উঁচুতে থাকলেও ক্ষমতা কম, এইভাবে আমাদের মনে রাখতে হবে। উচ্চকক্ষ মানে ক্ষমতা বেশি তা কিন্তু নয়। অমিতাভ বচ্চন, হেমা মালিনী, সচিন টেন্ডুলকর, এদের কথা আমরা যদি বলি, বেশিরভাগ সেলিব্রিটি বা সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি, তারা কিন্তু উচ্চকক্ষে জেনারেলি মেম্বার হয়। উচ্চকক্ষ অনেক ক্ষেত্রেই সম্মানজনক পদ, কিছু ক্ষেত্রে নির্বাচনের মাধ্যমে হয়, এবং তোমার তারা কিন্তু 3 বছর অন্তর অন্তর সেগুলো আবার চেঞ্জ হয় সদস্য পদগুলো। উচ্চকক্ষের সঙ্গে নিম্নকক্ষের তফাৎ এটাই। উচ্চকক্ষে যেখানে তোমার মানে 5 ইয়ার্স এর জন্য নয়, 3 বছর পরে পরে সেখানে তোমার সদস্য সংখ্যা চেঞ্জ হয়। নিম্নকক্ষ কিন্তু সেখানে 5 ইয়ার্স পর পর চেঞ্জ হয়। নিম্নকক্ষটা বেশিরভাগ ক্ষেত্রে তোমার 5 বছরের জন্য একটা স্থায়ী কক্ষ, সেই অর্থে আমরা বলতে দিতে পারি। এবং তোমার নিম্নকক্ষকে আমরা লোকসভা বলি। আমরা সবাই জানি যে লোকসভার যে সংখ্যাগরিষ্ঠ দল, তারাই কিন্তু শাসন বিভাগের ক্ষমতায় আছে। আজকে যে দলই কেন্দ্রের ক্ষমতায় থাক না কেন, আমরা এই কথাটা নিশ্চিতভাবে বলতে পারি যে সেই দল অবশ্যই লোকসভাতে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আছে। এবং সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আছে বলেই আমরা তোমার বলি যে সংখ্যাগরিষ্ঠতা আছে বলেই ক্ষমতায় আছে। আর যদি সংখ্যাগরিষ্ঠতা না থাকলে সে কিন্তু আর ক্ষমতায় থাকবে না। এবং সেই জন্য আস্থা ভোট হয়, অনাস্থা প্রস্তাব আসে, সরকারকে বারবার করে প্রমাণ দিতে হয় তার কিন্তু আস্থা বা তার যে সংখ্যাগরিষ্ঠতা পার্লামেন্টে আছে কি নেই। এর সঙ্গে আবার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি খুব মানে ভালোভাবে নিবিড়ভাবে যুক্ত, সেটা নিয়ে আমরা পরে আসছি। যাই হোক, এবার যে তোমার দুটো পক্ষ হলো, সেটা কিন্তু সেই 1935 সালের ভারত শাসন আইন অনুযায়ী হলো। এবং সব থেকে যেটা বড় বিষয় হচ্ছে, যদি আমরা দেখি পুরোপুরি বিভিন্ন সমাজে যে গোলটেবিল বৈঠক হয়েছিল, যেখানে মহাত্মা গান্ধী খুব
ইম্পর্টেন্ট একটা ভূমিকা নিয়েছিলেন বিভিন্ন গোলটেবিল বৈঠকে, আইন অমান্য আন্দোলনের সময়। যদি আমরা একটুখানি ইতিহাসের দিকে তাকাই, দমন সত্যাগ্রহ আমরা সবাই জানি যে তোমার গুজরাটে যে তোমার সেখানে সেখানে গান্ধীজি যে ডান্ডি মার্চ অভিযানের মধ্য দিয়ে দমন সত্যাগ্রহ, তার পরবর্তীকালে 3টে গোলটেবিল বৈঠক হয়। ফার্স্ট একটার পরেই আমরা মোটামুটি বুঝেছিলাম যে দ্বিতীয় এবং তৃতীয়টা ব্যর্থ হবে। দ্বিতীয় গোলটেবিল বৈঠকের পরে আর কিন্তু তৃতীয় যে গোলটেবিল যে বৈঠক, সেটা কিন্তু আর গান্ধীজি অংশগ্রহণ করেনি। যাই হোক, এবার হচ্ছে গোলটেবিল বৈঠক, 1935 সালের ভারত শাসন আইন, তার আগে যে পূর্ণ স্বরাজের যে প্রস্তাব গান্ধীজি দিয়েছিলেন, এবং আমরা তোমার নেহেরুর যে প্রস্তাব, সেখানেও আমরা দেখেছি যে বারবার করে 1948 সালে নেহেরু বলেছিলেন যে একদম পুরোপুরি ভারতের যে পূর্ণ স্বাধীনতার লক্ষ্যেই ভারতের যে জাতীয় কংগ্রেস কিন্তু কাজ এমনিতে করবে। তিনিও পূর্ণ স্বাধীনতার কথা বলেছিলেন। তার মানে শুধুমাত্র যে একটা ডোমিনিয়ান স্ট্যাটাস নয়, শুধুমাত্র একটা প্রাদেশিক একটা স্ট্যাটাস নয়, শুধু একটা প্রদেশ নয়, তাকে পুরোপুরি ব্রিটিশ সরকারের আন্ডার থেকে বেরিয়ে তাকে নতুন ভাবে কাজ করতে হবে, সেই জিনিসটাই কিন্তু বারবার করে বলা হয়েছিল। এবং সেই জন্যই আমরা দেখছি যে বিভিন্ন ভাবে প্রতিবেদনের মধ্য দিয়ে সাংবিধানিক একটা যে প্রস্তাবের পরিকল্পনা, সেটাও কিন্তু ভারত শাসন আইনের মধ্য দিয়ে এসেছিল। অর্থাৎ ভারতের সংবিধানের একদম অঙ্কুরিত পর্যায়ে যদি আমরা দেখি যে কোথা থেকে শুরু হলো, কোথা থেকে ধারণাগুলো এলো, তাহলে আমরা গোলটেবিল বৈঠক, প্রত্যেকটা জিনিসের স্বরাজ সম্পর্কে গান্ধীজির ধারণা, এগুলো হচ্ছে সংবিধানের অন্যতম আকরিক বা উপাদান, যাদের আমরা কিন্তু বাদ দিতে পারি না। এগুলোকে নিয়েই আমাদের চলতে হবে। এবং এবং বিভিন্ন সময়তে ব্রিটিশ সরকার গোলটেবিল বৈঠকের মধ্য দিয়ে, ভারত শাসন আইনের মধ্য দিয়ে একটা কিন্তু ক্ষেত্র তৈরি হয়েছিল, যে ক্ষেত্রটা ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্র বা স্বাধীনতার জন্য ক্ষেত্র, এবং সব থেকে বড় কথা স্বাধীন ভারতের সংবিধানের ক্ষেত্র। এরপর আমি নেক্সট সাইডে আসছি। এখানে দেখো সংবিধানের সমাবেশ, সংবিধানের সমাবেশ বা এখানে আমরা সংবিধান যে পরিষদের কথা বলতে পারি। এখানে আমি একটা ছবি এখানে দেখিয়েছি যে আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, প্রথম দেখো কনস্টিটিউয়েন্ট যে অ্যাসেম্বলির ছবি এখানে দেওয়া আছে, এবং তারা সবাই মিলে বসে, এখানে তোমার আম্বেদকর আছে, বি.জে. খের আছে, বল্লভভাই প্যাটেল আছে, কে.এম. মুন্সি আছে। এখানে একটা কথা বলা বাহুল্য, এরা সবাই কিন্তু ভারতের সংবিধানের খসড়া যে কমিটি বা সংবিধানের যে খসড়া যে প্রস্তাব এবং বিভিন্ন সাব কমিটির অন্যতম এরা কিন্তু মেম্বার ছিল। এবং আমরা বল্লভভাই প্যাটেলের নাম জানি, যে এখন যে একটা গুজরাটের যে স্ট্যাচু অফ ইউনিটি আমরা দেখি, সেটা কিন্তু বল্লভভাই প্যাটেলের নাম। তিনিও একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন। যাই হোক, ভারতের সংবিধানের জন্য কিন্তু গণপরিষদ গঠন করা হয়। গণপরিষদ হচ্ছে সব মেম্বার যারা তোমার জ্ঞানীগুণী ব্যক্তি, সেখান থেকে ভারতীয় যে তোমার জাতীয় কংগ্রেসের সদস্য, তারপর হচ্ছে মুসলিম লীগের সদস্য, সবাইকে নিয়ে একটা তোমার গণপরিষদ কিন্তু একত্রিত হয়েছিল। এবং সেখানে কিন্তু প্রাদেশিক পরিষদ কর্তৃক নির্বাচিত হয়। সেখানে অনেক সময় দেখা যায় যে যারা তোমার এমনিতে ছোট ছোট যে তখন যে অঙ্গরাজ্যগুলো ছিল, যাদেরকে আমরা প্রাদেশিক শাসন ব্যবস্থার আন্ডারে ফেলতে পারি, তাদেরও নির্বাচিত মেম্বার, তারাও কিন্তু গণপরিষদের অন্তর্গত হয়েছিল। এবং 1950 সালে যদি আমরা দেখি যে তোমার প্রথম যে ভারত যখন স্বাধীনতার পর এর যে সদস্যরা দেশের প্রথম কিন্তু সংসদ হিসেবে কাজ করলো, প্রথম যাদেরকে আমরা সাংসদ বা সংসদের অধিবেশন বলবো, সেটা কিন্তু ছিল প্রথম তোমার গণপরিষদের কথা আমরা অবশ্যই বলবো। এবং এখানে আরেকটা আমরা যে খুব ভাইটাল পয়েন্টে আসবো, সেটা হচ্ছে ভারতের যে কমিউনিস্ট পার্টি ছিল, কমিউনিস্ট পার্টির ইতিহাস আমরা সবাই জানি, খুব কিন্তু পুরনো। আমাদের যে তোমার পশ্চিমবঙ্গের কমিউনিস্ট পার্টির কথা আমরা বলতে পারি, সেন্টারেও তোমার বিভিন্ন জায়গাতে অপোজিশনে কিন্তু কমিউনিস্ট পার্টি আছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে কমিউনিস্ট আন্দোলনের অগ্রদূত ছিলেন এম.এন. রায়, অর্থাৎ যাকে আমরা মানবেন্দ্রনাথ রায় নামে চিনি। এবং তিনি 1934 সালে কিন্তু গণপরিষদের জন্য একটি কিন্তু ধারণা বা প্রস্তাবের কথা বলেছিলেন। অর্থাৎ কেমন গণপরিষদ হবে, তার এমনিতে ভূমিকা কি হবে, সমাজে তার কতটাই বা দান হবে। অর্থাৎ অনেক আগে থেকে 1935, 1930 এই সময় থেকেই কিন্তু গণপরিষদ, সংবিধান সভা এবং কিভাবে সেটা তোমার কাজ করতে পারে, কিভাবে তোমার ব্রিটিশদের থেকে ক্ষমতা হস্তান্তর হতে পারে, এই জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছিল।
তার ক্ষেত্রে অগ্রদূত ছিলেন হচ্ছে এমনিতে মানবেন্দ্রনাথ রায়। এবং 1935 সালে বিভিন্ন জায়গা থেকে যে গণতন্ত্রের দাবি, তারপর হচ্ছে গণপরিষদের যে দাবি উঠেছিল, 1935 সালে যদি আমরা দেখি, সেখানেও আমরা দেখবো যে জাতীয় কংগ্রেস কিন্তু এটাকে একদম নিজেদের একটা আনুষ্ঠানিক দাবিতে কিন্তু পরিণত করবে। অর্থাৎ এতদিন কিন্তু এক একজন ব্যক্তি বা গোষ্ঠী কিন্তু দাবিগুলো তুলছে। এই প্রথম আমরা 1935 সালে দেখলাম জাতীয় কংগ্রেস, সেই সময়কার সব থেকে বড় দল, আর তারা কিন্তু বললো যে না, এটা আমাদেরও দাবি, এটা আমাদেরও কিন্তু প্রস্তাব। এবং 1936 সালে এপ্রিলে পন্ডিত জওহরলাল নেহরুর সভাপতিত্বে যদি আমরা দেখি, সেখানে কিন্তু লখনৌয়ে যেহেতু জাতীয় কংগ্রেসের যে অধিবেশন হয়, সেখানেও কিন্তু এই একদম পুরো পূর্ণ যে গণতন্ত্র বা পূর্ণ স্বাধীনতার যে দাবি, বা একটা যে খসড়া একটা সাংবিধানিক যে সংবিধান যে পরিষদের যে দাবি, তার কথা কিন্তু বারবার করে বলা হয়, যেটা একটা গণপরিষদ আমরা যাকে বলছি। এবং তোমার জওহরলাল নেহরু সর্বপ্রথম কিন্তু গণপরিষদের আনুষ্ঠানিক দাবি উত্থাপন সেই সময় করেছিল। এবং সব থেকে যেটা বড় বিষয় হচ্ছে, যদি আমরা দেখি সেই সময় যে 1939 সালের 15ই নভেম্বর চক্রবর্তী রাজা গোপালাচারী 1939 সালে প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে একটি গণপরিষদের দাবিতে সোচ্চার হয়। এবং সর্বশেষে 1940 সালের অগাস্টে ব্রিটিশরা তা গ্রহণ কিন্তু করে। অর্থাৎ সারা ভারতের রাজনীতি থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন রকম বড় বড় সেই সময়কার যারা নেতা, তাদের থেকে যে দাবি উঠেছিল, তার সর্বোচ্চ রূপ পায় 1940 সালে, যখন ব্রিটিশ সরকার সেটা মেনে নিল যে না, ভারতের ক্ষেত্রে একটা গণপরিষদ হওয়া কিন্তু উচিত। জওহরলাল নেহরুর ভূমিকা খুব এখানে গুরুত্বপূর্ণ ছিল। এছাড়া অন্যান্যরা, রাজেন্দ্র প্রসাদ, বি আর আম্বেদকর, যাদের নাম আমরা বারবার শুনি, বল্লভভাই প্যাটেল, কে এম মুন্সি, এরা সবাই এখানে বিশাল কিন্তু ভূমিকা ছিল। কারোরকে কিন্তু আমরা ভাব দিতে পারি, এমনিতে কিন্তু বাদ দিতে পারি না। তাহলে আমরা কি করে তোমার গণপরিষদ এলো সেটা আমরা দেখছি, কি করে সংবিধান আসছে সেই সময়টার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। প্রথম আসছে হচ্ছে গণপরিষদ, সেটা কিন্তু একজন দাবি তুললেন, তিনি কে না, এম এন রয়। সেটা আস্তে আস্তে করে কংগ্রেসের দাবিতে পরিণত হলো। কংগ্রেসের দাবির পরে সেটা কিন্তু দেখা গেল যে জওহরলাল নেহরু আনুষ্ঠানিকভাবে সর্বপ্রথম সেটা কিন্তু তুলে আনলেন। এইভাবে তাহলে কি করে গণপরিষদ হলো সেটা আমরা দেখলাম ছবিতে। আমরা সেই জন্য সেই সময়কার যে প্রথম যে কনস্টিটিউশনাল যে অ্যাসেম্বলি, সেটার আমরা একটা ছবি এখানে কিন্তু দিয়েছি, তোমরা সবাই দেখতে পাবে। এখানে সবাই আছে, বি আর আম্বেদকর, বিজেপি, বল্লভভাই প্যাটেল, কে এম মুন্সি। এরাই কিন্তু প্রধান সেই সময়কার যে সংবিধান পরিষদে বা গণপরিষদে কিন্তু মাথা ছিল। অর্থাৎ যে কোনো জিনিসের একটা যেমন ব্লুপ্রিন্ট হয়, একটা নীল নকশা হয়, যার উপর একটা বাড়ি বা গাড়ি বা ইত্যাদি সবকিছু দাঁড়িয়ে থাকে, গণপরিষদ হচ্ছে সংবিধানের সেই কিন্তু খসড়া। অর্থাৎ একটা প্রথম একটা জেরক্স, একটা প্রাথমিক কপি, যার উপর ভিত্তি করে আমরা দেখবো পরবর্তী সময় সংবিধান রচনা হবে এবং সংবিধানের বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে আস্তে আস্তে পাবো। নেক্সট এবার স্লাইডে আমি আসছি। আচ্ছা, প্রয়োজনীয় বৈশিষ্ট্য। সবার আগে আমি একটুখানি ছবিটার কথা বলে দিই। আমাদের সব কিন্তু বইয়ে তোমরা যে ইংলিশ যে বই দেখবে বা বিভিন্ন বই আমরা দেখবো, সেখানে কিন্তু যেগুলো আমাদেরকে এমনিতে স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়, সেখানে কিন্তু ফার্স্ট যে তোমার ছবির অংশটা থাকে, এটাকেই বলা হয় হচ্ছে সংবিধানের কিন্তু প্রস্তাবনা। ইংলিশে যার নাম হচ্ছে প্রিঅ্যাম্বল। প্রিঅ্যাম্বল এমন একটা জিনিস, যেমন যেমন কোন একটা তোমার বইয়ের কথা লেখার জন্য একটা মুখবন্ধ থাকে, সারসংক্ষেপ থাকে, বা একটা সংক্ষেপের একটা ব্যাপারটা থাকে, প্রস্তাবনা তাই। এখানে এমন কিছু কথা আছে, এমন কিছু বিষয় আছে, যেগুলো আমাদের সংবিধানের যে নেচার বা প্রকৃতি সম্বন্ধে দারুণ ভাবে কিন্তু ধারণা দেয়। এবং সব থেকে বড় কথা, প্রথম লাইনটা দেখো যেটা দেওয়া আছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের জনগণ। অর্থাৎ এই যে একটা লাইন, এটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ লাইন। আমরা যদি মার্কিন কনস্টিটিউশন দেখি, তাহলে আমরা দেখবো সেখানেও আছে, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ। অর্থাৎ সব থেকে সার্বভৌম ক্ষমতার অধিকারী কারা, সেটা হচ্ছে কিন্তু ভারতের যারা জনগণ। অর্থাৎ সংবিধানের উপরেও কে আছে, ভারতের যারা সাধারণ যারা মানুষ। সেই জন্য সংবিধানের প্রথম লাইনই হচ্ছে
উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা যারা ভারতবাসী তারা আমরা এই সংবিধানকে গ্রহণ করছি। কিসের ভিত্তিতে গ্রহণ করছি? জাস্টিস, কিসের জাস্টিস? সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল। লিবার্টি কিসের? চিন্তার, থটস, এক্সপ্রেশন মানে আমাদের যে তোমার চিন্তা সেগুলো তোমার বহিঃপ্রকাশ, ব্রিফ, ফেথ, ওয়ার্শিপ আমাদের যে তোমার পুজো আচ্ছা আছে, আমাদের যে বিশ্বাস আছে, ধ্যান ধারণা আছে, সেগুলোর প্রতি আমাদের বিশ্বাস। ইকুয়ালিটি, ইকুয়ালিটি কিসের? স্টেটাস অফ দ্য অপরচুনিটি, অর্থাৎ আমাদের কিন্তু তোমার কাজের সমান সুযোগ এন্ড সবাইকে যাতে আমরা প্রমোট করতে পারি, সবাইকে যাতে নিয়ে আমরা চলতে যেতে পারি। এবং হচ্ছে তোমার ফ্র্যাটার্নিটি, অর্থাৎ সবাই আমরা একসঙ্গে ইন্টিগ্রিটি মানে একসঙ্গে একতা ভাবে ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে আমরা এই সংবিধানকে কিন্তু গ্রহণ আমরা করলাম। এবং সব থেকে যেটা তোমার বড় কথা, এখানে দেখো নভেম্বর 1949 সালের 26শে নভেম্বরের ডেট দেওয়া, মানে সেদিন প্রথম আমাদের সংবিধান কিন্তু গ্রহণ করা হলো, প্রথম একটা বই হিসেবে সামনে এলো, সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল হলো প্রথম। তাহলে আমরা যে বৈশিষ্ট্যতে আসছি 4.4, যেখানে আমরা যে কোনো প্রয়োজনীয় বৈশিষ্ট্য, তার আমি এখানে দু একটা কথা বললাম। সব সংবিধানের কিছু তোমার বৈশিষ্ট্য থাকে, ভারতীয় সংবিধানে একাধিক বৈশিষ্ট্য আছে। তোমাদের হয়তো সিলেবাসে সবটা নেই, কিছুটা আছে। আমি অন্ততপক্ষে চেষ্টা করবো বেশিরভাগ বৈশিষ্ট্য, ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলোকে কিন্তু কভার করে যাওয়া। সর্বপ্রথম বৈশিষ্ট্যটা কি অ্যাকর্ডিং টু ইউর সিলেবাস? 4.4.1 সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র। সার্বভৌম প্রথমেই বললাম, কারা সার্বভৌম? সার্বভৌম হচ্ছে ভারতের যারা তোমার জনগণ, তারা কিন্তু সার্বভৌম শক্তির অধিকারী। এবং দেখো যে গণপরিষদ এসেছিল, সেখানে যে খসড়া কমিটি তারা এই সংবিধানকে কিন্তু গ্রহণের বিরুদ্ধে করেছিল, আগেই বললাম। আম্বেদকরের নেতৃত্বে ভারত সেই সময় যে সংবিধানকে গ্রহণ করেছিল, সেখানে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু কেন্দ্রে পরিণত হয়। এবং ভারতবর্ষের প্রথম যিনি রাষ্ট্রপতি হন তিনি কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা, এই তিনটি শব্দ কিন্তু পরবর্তী সময় 1946 সালে 42তম সংবিধানের সংশোধনের মাধ্যমে, মানে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস এর মাধ্যমে সংবিধানে গৃহীত হয়। এবার আমরা সবকটা জিনিসের ব্যাখ্যাগুলো একটু দেখব। সার্বভৌম মানে আমি বললাম, অর্থাৎ কোন রকম ভাবেই কোন বাইরের দেশ আমাদের আভ্যন্তরীণ পদ্ধতিতে হস্তক্ষেপ করবে না। ইন্টারনাল যে ম্যাটার আছে, অর্থাৎ বাহ্যিক সার্বভৌমিকতা, এক্সটার্নাল সভারেন্টি এবং ইন্টারনাল সভারেন্টি। প্রত্যেকটা মানুষ স্বাধীন, প্রত্যেকটা ইনস্টিটিউশন, সরকারি ইনস্টিটিউশন স্বাধীন, এবং সব থেকে বড় কথা তোমার সংবিধান তো সার্বভৌম বটে। এবং ভারতের যারা তোমার মানুষ, তারাও কিন্তু সার্বভৌম ক্ষমতার অধিকারী। তার মানে কি? সার্বভৌমের ব্যাখ্যা আমরা পেলাম। এবার হচ্ছে তোমার গণতান্ত্রিক। গণতান্ত্রিক কেন? সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে পুরো বিষয়টি হচ্ছে, আমরা যে ভোট দিচ্ছি সেইভাবে কিন্তু ভোটের মাধ্যমে সরকার ক্ষমতায় আসছে। অবশ্যই এখানে একটা গণতন্ত্র আছে, প্রত্যেকটা ইনস্টিটিউশনের মধ্যে আমরা ডেমোক্রেসি জিনিসটা আমরা দেখতে পাই। ডেমোক্রেসি আছে বলেই কিন্তু ইনস্টিটিউশন গুলো একটা সার্টেন পয়েন্ট অবধি কাজ করছে, আবার সেখানে নির্বাচন হচ্ছে, আবার কিন্তু সেখানে আবার নতুন সরকার বা নতুন কেউ আসছে। সর্বশেষে কি আসছে? সেটা তোমার প্রজাতন্ত্র। আমি এক্ষুনি তোমার বললাম যে প্রজাতন্ত্রের মানে কি, অর্থাৎ ইন্ডিয়াতে যেখানে কোনো বংশানুক্রমিক শাসন ব্যবস্থা নেই, সবাই মিলে আমরা একত্রিত ভাবে কিন্তু শাসন করবো। আমরাই আমাদের কিন্তু নিজেদের শাসন করার অধিকারী। আমরা সবাই রাজার কনসেপ্ট, অর্থাৎ কেউ আমরা কারোর দ্বারা কিন্তু ডমিনেট হয়ে কিন্তু থাকবো না। এটা হচ্ছে সংবিধানের ব্যাখ্যা। কিন্তু বাস্তবে অনেক অন্যরকম বিষয় আমরা দেখতে পাই, কিন্তু সংবিধানে সবাইকে নিয়ে আমরা চলবো। আদৌ সেটা আমরা অনেক সময় চলতে কিন্তু পারছি না, কিন্তু এটা কিন্তু সংবিধানে আছে। এরপর হচ্ছে সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, অখণ্ডতা, এই তিনটে শব্দ প্রচন্ড পরিমাণে গুরুত্বপূর্ণ। সমাজতান্ত্রিক কেন? সমাজতন্ত্র কিন্তু আমরা মোটামুটি ভাবে যদি আমরা কার্ল মার্কসের আগের সময়টা দেখি, সেই সময় সমাজতন্ত্রের ধারণা ছিল ফয়েরবাখ বা অন্যান্য। তারপর হচ্ছে কার্ল মার্কসের সমাজতন্ত্র। সমাজতন্ত্র মানে যেখানে
যাবতীয় যা রাষ্ট্রে উৎপাদন হচ্ছে সবটার উপরে রাষ্ট্রের মালিকানা থাকবে। অর্থাৎ কোন রকম ব্যক্তিগত মালিকানাকে সমাজতন্ত্র স্বীকার কিন্তু করেন না। সমাজতন্ত্রের খুব বড় বড় বৈশিষ্ট্য আছে। ভারতকে সমাজতন্ত্র হিসেবে কিন্তু গ্রহণ করার ক্ষেত্রে যথেষ্ট বিতর্ক আছে। কারণ আমরা যে কার্ল মার্কস বা মার্ক্সীয় তাত্ত্বিকদের যে সমাজতন্ত্র দেখি, তার সঙ্গে আমরা সাম্প্রতিক সময় সমাজতন্ত্রের কিন্তু কোনো মিল পাই না। বিশেষ করে আমাদের যে নেহেরু যে ফেবিয়ান সোশ্যালিজমের কথা বলেছিলেন, ফেবিয়ান সোশ্যালিজমের বিষয়ের মধ্য দিয়ে তিনি যে ভারতবর্ষে যে অ্যাপ্লিকেশনটা করতে গেছিলেন, কিন্তু আমরা তোমার পরবর্তী আবার করে সমালোচিত হয়েছে। ভারত কিন্তু একদম আক্ষরিক অর্থে সেই অর্থে সমাজতন্ত্র নয়, কিন্তু হ্যাঁ, সমাজতন্ত্রের যে আইডিয়া গুলোকে নিয়ে ভারতবর্ষ অবশ্যই কিন্তু চলতে নিতে পারে। ভারতবর্ষকে আমরা দেখবো একটা মিশ্র অর্থনীতির দেশ। কোথায় সমাজতন্ত্র? এখানে তো যথেষ্ট যেমন সেক্টর আছে, প্রাইভেট সেক্টরও আছে, বড় বড় শিল্পপতি আছে, আবার না খেতে পেয়ে মানুষ কিন্তু মারা যাচ্ছে, সেটাও আছে। সমাজতন্ত্র হলে এই জিনিসটা হয় না। আবার এমন অনেক সমাজতন্ত্রের পরীক্ষা নিয়ে করা দেশেও আমরা দেখবো, যেখানে কিনা যেমন উত্তর কোরিয়ার কথা বলতে পারি, কিউবার কথা বলতে পারি, এবং সোভিয়েত ইউনিয়নে যখন সেই বলসেভিক বিপ্লব হয়েছিল সেই সময়কার কথা বলতে পারি। সমাজতন্ত্র মানেই যে সবাই খেতে পাবে, সবাই একটা চাকরি হবে, মানে কোথাও কোনো রকম ভাবে তোমার ডমিনেশন থাকবে না, শোষণ থাকবে না, তাও কিন্তু নয়। সুতরাং সমাজতন্ত্রের এক একটা কিন্তু কোনো ডাইমেনশন আছে। ইন্ডিয়ার যে সোশ্যালিজমের কথা আমরা বলি, সেটা হচ্ছে সেখানে কিন্তু একটা মিক্সড ইকোনমি আমরা দেখতে পাই। জওয়াহরলাল নেহরুর হাত দিয়ে প্রথম কিন্তু সোশ্যালিজমের কথা বলা হয়েছিল। সরকার থেকে বড় বড় শিল্পের জন্য উদ্যোগ নেওয়া হবে, এবং সেই উদ্যোগগুলোর মধ্যে দিয়ে যদি আমরা দেখি, বারবার করে আমরা দেখবো যে সমাজের মধ্যে নানা রকমের ভাবে জনকল্যাণমূলক কাজ করা হবে। তারপরে হচ্ছে ধর্ম নিরপেক্ষ, এটাও খুব বিতর্কিত। 1976 সালে কি 76 সালে 42তম সংবিধান সংশোধনের আগে কি ভারত ধর্ম নিরপেক্ষ ছিল না? কিন্তু তাও এই ধর্ম নিরপেক্ষ যে কোনো কথাটি, সেটা কিন্তু এখানে 42তম সংশোধনের মাধ্যমে ভারতবর্ষে যুক্ত হয়। ধর্ম নিরপেক্ষ মানে আমরা ব্যক্তিগতভাবে যে কোনো ধর্মকে নিয়ে কি বলবো, লালন পালন করতে পারি, এবং সব থেকে বড় কথা, সরকারের কোনো ধর্ম নেই। সরকার পুরোপুরি ধর্ম নিরপেক্ষ। সংসদ, পার্লামেন্ট থেকে শুরু করে সরকারের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধর্ম নিরপেক্ষ। এটা শুধুমাত্র কেন্দ্রীয় সরকার বলে নয়, অঙ্গরাজ্যের সরকারের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। এই যে আমরা যে কথাগুলো বলছি, প্রত্যেকটা কথা কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা সরকারি ইনস্টিটিউশনের ক্ষেত্রে সমানভাবে কিন্তু এগুলো কাজ। সুতরাং তারপরে হচ্ছে অখণ্ডতা, অর্থাৎ ভারত একদম পুরোপুরি সম্পূর্ণভাবে একটা কি বলবো অখণ্ড দেশ, খণ্ডিত অংশ নয়। ভারতবর্ষে হয়তো শাসনের সুবিধার জন্য নতুন অঙ্গরাজ্যের সৃষ্টি হতে কিন্তু পারে, কিন্তু ভারতকে কিন্তু ভাগ করতে পারবে না। অখণ্ডটা একটা ইন্টিগ্রিটি, একটা কিন্তু পরিচয় তোমার দেয়। অর্থাৎ আমরা সবাই ইউনাইটেড। বিশেষ করে একটা বিখ্যাত কথা আমরা সবাই হয়তো শুনেছি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি। অর্থাৎ বিভিন্ন রকমের তোমার কালচার আছে, ক্লাস আছে, ক্রিড আছে, সবকিছু নিয়ে আমাদেরকে চলতে হবে। সবাইকে নিয়ে আমরা অখণ্ড ভারতবাসী হিসেবে কিন্তু আমরা আছি। সবাই আমরা ভারতের রাজ্যে কোনো রকম বিপদ হলে সবাই আমরা একসঙ্গে কিন্তু প্রতিবাদ করবো। এই যে জিনিসটা, এই যে বড় বড় যেসব তোমার স্পিরিট গুলো, এগুলো কিন্তু সংবিধানের মধ্যে আমরা প্রতিফলিত হতে কিন্তু দেখি। শুধুমাত্র জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে কিন্তু স্পিরিট বেশ বেরিয়ে আসে না, সংবিধানকে কিন্তু রক্ষা করাটা আমাদের অন্যতম একটা কর্তব্য। আচ্ছা, এরপরে যে তোমার পয়েন্টে আসছি আমরা, 4.4.2 রাজ্যগুলির ইউনিয়ন। এটা খুব ইজি একটা বিষয়। প্রত্যেকটা যে অঙ্গরাজ্যগুলো, সেগুলো একসঙ্গে কিন্তু সমবেতভাবে ভারত ইউনিয়নের আন্ডারে যুক্ত হয়েছে। ভারত একটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার অন্তর্গত, যেখানে আমরা পার্লামেন্টীয় শাসন আমরা দেখতে পাই। অর্থাৎ পুরো কিন্তু ক্ষমতাটা কিন্তু পার্লামেন্টের মধ্য দিয়ে শাসন বিভাগের কাছে তোমার যায়, এবং সেই জন্যই সর্বপ্রথম আমরা বললাম যে সরকারকে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে হয়। সেই জন্যই এইভাবে কিন্তু জিনিসটা আসে। এবং সব থেকে বড় কথা, আমাদের কিন্তু বর্তমানে 28খানা অঙ্গরাজ্য আছে এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। তোমরা সবাই জানো 2019 সালের 5 অগাস্টে 2টি কেন্দ্রশাসিত অঞ্চল সেই সময় সৃষ্টি কিন্তু করা হয়েছিল 370 নম্বর ধারাকে বাতিল করে দিয়ে।
সেটা হচ্ছে যে জম্মু এবং কাশ্মীর এবং লাদাখ। এবং যত সেখানে আরো বেশি গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, যত সেইখানকার অবস্থা নর্মাল হয়ে আসবে, তত সেটাকে আস্তে আস্তে করে কিন্তু স্বাধীন অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হবে। এখন আর কিন্তু জম্মু কাশ্মীরের জন্য পৃথক সংবিধানও নেই, পৃথক কোন রকম সংবিধানের স্ট্যাটাসও নেই। অর্থাৎ জম্মু কাশ্মীর পুরোপুরি ভাবে ভারতের কিন্তু অন্তর্গত। আগেও ছিল, আগে একটু আলাদা ভাবে ছিল, এখন কিন্তু এই কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার মধ্য দিয়ে আরো কিন্তু বেশি ভাবে পুরো অঙ্গীভূত হয়ে তোমার গেল। এবং সব থেকে যদি বড় কথা আমরা দেখি, এখানে বিভিন্ন রকমের সংস্কৃতি আছে, পোশাক আছে, উৎসব আছে, ভাষা আছে। ভাষার ভিত্তিতে অনেক রাজ্য আমরা দেখেছি। আসামে যেমন অসমিয়া ভাষাটা খুব ওখানে প্রধান, অন্ধ্রপ্রদেশ আছে, তেলেঙ্গানা আছে, অনেক এরকম আছে। তারপর যেমন তামিলনাড়ু। এখানে সবকিছু মিলিয়ে যদি আমরা দেখি, এক একটা দেশের এক একটা অংশের অঙ্গরাজ্যের সঙ্গে কিন্তু আমাদের পরিচয় হয়ে যায়। এইভাবে সবাইকে নিয়ে আমরা তোমার সবকটা কিন্তু অঙ্গরাজ্যগুলো একটা ইউনিয়ন আছে। এবং সব থেকে বড় কথা, এই ভারত ইউনিয়নের প্রধান হলো ভারতবর্ষের রাষ্ট্রপতি। ভারতবর্ষের রাষ্ট্রপতি, বর্তমান রাষ্ট্রপতিকে না ডক্টর রামনাথ কোবিন্দ, তিনি এখন ক্ষমতায় আছেন। অর্থাৎ কিন্তু এটাও ঠিক যে তিনি হচ্ছেন নিয়মতান্ত্রিক শাসক, তার নামে শাসন কার্য পরিচালনা করা, কিন্তু তিনি শাসন করেন। আসল কিন্তু শাসন করে আমাদের যিনি তোমার প্রধানমন্ত্রী এবং তার আন্ডারে যে মন্ত্রী পরিষদ থাকে। যাই হোক, এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সংবিধানের যে প্রস্তাবনায় বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস বলা হয়েছে, যেগুলো বেসিক, যেগুলো ছাড়া সংবিধান হয় না। এটাকে সংবিধানের মূল অংশ বলা হয়। এই মূল অংশটাকে চেঞ্জ করা নিয়ে অনেকবার নানা রকমের কোর্টে কেস হয়েছে, বিতর্ক হয়েছে, কেশবানন্দ ভারতী, পরবর্তীকালে গোলকনাথ মামলা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম ভাবে। আলটিমেটলি এই অংশটাকে কিন্তু সহজে কোনো সরকার বা কোনো পার্লামেন্ট কেউ সহজে চেঞ্জ করতে পারে। এটাই হচ্ছে হার্ট। এটাকে কিন্তু আমরা বাদ দিতে কিন্তু পারি। এর মধ্যে মেন স্পিরিট গুলো, মেন অংশগুলো যেগুলোকে জাতীয়তাবোধ জায়গায়, সেটা কিন্তু এখানে ধরা আছে। এবং এখানে অঙ্গরাজ্যগুলোকেও যথেষ্ট পরিমাণে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ ইউনিয়ন অফ স্টেটস, প্রত্যেকটা অঙ্গরাজ্য মিলিয়ে একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে ভারত এসেছে। এরপরে আমরা নেক্সট তোমার স্লাইড, সেখানে আমরা চলে যাই। আচ্ছা, মৌলিক অধিকার খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। হার্ট অফ দ্য কনস্টিটিউশন যদি আমরা বলি, সংবিধানের অন্যতম ধারক এবং বাহক হচ্ছে মৌলিক অধিকার। মৌলিক অধিকার কি আমরা জানি? বেসিক রাইটস, যেগুলো ছাড়া কিন্তু কোনো অধিকারেরই কোনো রকম ভূমিকা নেই, সেগুলোকেই আমরা মৌলিক অধিকার কিন্তু বলছি। অর্থাৎ কি মৌলিক অধিকার, তারপর হচ্ছে নির্দেশমূলক নীতি, যেটা আমি পরে আসছি, এবং যে মৌলিক যে কর্তব্য, সেখানে আমরা দেখি অর্থাৎ এমন কিছু মৌলিক বাধ্যবাধকতা যদি আমরা দেখি, যেগুলো আমাদের সাধারণ মানুষকে রাষ্ট্রের প্রতি তোমার দায়িত্ব বা অধিকার নির্ধারণ করতে শেখায়, এবং তার সঙ্গে নিজের অধিকার বোধটাকেও জাগাতে শেখায়। আজকে একটা মানুষের যদি কোন রকম ভাবে তোমার কোর্টে কেস করার অধিকার না থাকে, বা সেখানে যদি তার প্রতিবাদ করার অধিকার না থাকে, তাহলে যতই আমরা ডেমোক্রেসি, প্রজাতন্ত্র বড় বড় কথা বলি না কেন, তার কিন্তু কোন রকম মূল্য নেই। সেই অর্থে দেখতে গেলে মৌলিক অধিকারের বিশাল বড় কিন্তু মূল্য আছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে 1949 সালে এই যে মৌলিক অধিকার ভারতের তৃতীয় অংশে, ভারতীয় সংবিধানের তৃতীয় অংশে 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে জাতি, ধর্মস্থান, বর্ণ নির্বিশেষে, লিঙ্গ ইত্যাদি সবকিছু নির্বিশেষে কিন্তু সমতা, কর্মসংস্থান ইত্যাদি সেগুলোর কথা কিন্তু এমনিতে বলে, এবং সেগুলো সব থেকে বড় কথা আদালতের দ্বারা কিন্তু বলবৎ। অর্থাৎ মৌলিক অধিকার যদি কেউ হরণ করতে চায়, আদালত কিন্তু সেখানে হস্তক্ষেপ করে সাধারণ মানুষকে মৌলিক অধিকার ফিরিয়ে দেয়। আজকে যদি আমি যে কোনো জায়গায় গিয়ে আমার বক্তব্য রাখতে না তোমার পারি, তাহলে আমি আদালতে শরণাপন্ন হলে আদালত কিন্তু তখন রাষ্ট্রকে বা পুলিশকে নির্দেশ দেবে, একে এই অধিকারটা ফিরিয়ে দাও। যেমন যে বাক স্বাধীনতার অধিকার, আমার কিন্তু যে কোনো রকম ভাবে বক্তব্য তোমার পেশ করার অধিকার আছে। এটাতে আসার আগে এই যে তোমার 6টা যে ইম্পর্টেন্ট মৌলিক অধিকারে আসার আগে আমি একটা কথা বলে রাখি, প্রত্যেকটা মৌলিক অধিকারে যতই স্বাধীনতার কথা বলা হোক না কেন, আমরা তোমার জানি যে স্বাধীনতা কিন্তু অবাধ কিন্তু হয় না। অর্থাৎ প্রত্যেকটা স্বাধীনতা বা মৌলিক অধিকারের ক্ষেত্রে কিছু কিন্তু সীমাবদ্ধতা আছে, যেটাকে ইংলিশে আমরা এমনিতে বলি রিজনেবল রেস্ট্রিকশন। অর্থাৎ এই সীমাবদ্ধতা হলো কি, যেরকম আমার স্বাধীনভাবে রাস্তা দিয়ে হাঁটার অধিকার আছে, ঠিক, কিন্তু আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আরেকজন লোককে কিন্তু আমি ধাক্কা মারতে পারি না।
এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমার হাঁটার অধিকার আছে, তোমার স্বাধীনতা মৌলিক অধিকার, কিন্তু তোমার আবার রিজনেবল রেস্ট্রিকশন কি? তুমি অন্য লোককে ধাক্কা মেরে তার অধিকার থেকে তুমি তাকে বঞ্চিত করতে পারো, তারও রাস্তা দিয়ে হাঁটার কিন্তু অধিকার আছে। ঠিক তোমার যেই জন্য কিনা ফুটপাত শুধুমাত্র হাঁটারই কিন্তু জন্য, ফুটপাতের মধ্যে গাড়ি উঠে গেলে বা অ্যাক্সিডেন্ট তোমার করলে সেটা কিন্তু সম্পূর্ণভাবে একটা পুরো একটা বেআইনি কাজ। সুতরাং এইভাবে জিনিসগুলোকে ভাগ করা থাকে। আমরা এখানে মোটামুটি ভাবে 6টা মৌলিক অধিকার দেখতে পাই। সম্পত্তির অধিকার একটা সময় মৌলিক অধিকার ছিল, সম্পত্তির অধিকার কিন্তু পরবর্তী সময় সম্পত্তির অধিকারটাকে সাধারণ আইনগত অধিকারে পরিণত করা হয়। এবং একাধিক কিন্তু সেই সময়কার, বিশেষ করে ভারত স্বাধীন হওয়ার পরে যদি আমরা দেখি, অনেক তো জমিদার ছিল, রাজা ছিল, যাদের কিন্তু সম্পত্তির অধিকার নিয়ে কোর্টে কেসও হয়েছিল। সেই সময় কিন্তু সরকার থেকে বলা হয় সুপ্রিম কোর্ট থেকে যে না, সম্পত্তির অধিকার আর কিন্তু মৌলিক অধিকার নয়। ফার্স্ট একটা কি? শোষণের বিরুদ্ধে অধিকার। যদি আমরা দেখি আর্টিকেল 23 থেকে 24 মধ্যে আমরা শোষণের বিরুদ্ধে অধিকার দেখবো। অর্থাৎ আমাদেরকে কোন রকম ভাবে কোন রকম শিশু শিশু শ্রমিক, কোন শ্রমিককে কোন রকম ভাবে, যারা বিশেষ করে শিশু শ্রমিকের ক্ষেত্রে যারা 14 বছরের নিচে, তাদেরকে আমরা অন্যায় ভাবে কিন্তু কোন রকম কাজের ক্ষেত্রে শোষণ করতে পারবো না। অর্থাৎ এমন অনেক জায়গা আছে যেখানে অল্প টাকা মাইনে দিয়ে পাগলের মতো তাদেরকে দিয়ে খাটায়, সেই জিনিসটা কিন্তু পুরোপুরি মৌলিক অধিকারের বিরোধী। অনেক সময়তে আমরা যেখানে ইট পাঠায় এইরকম টাইপের বদ্ধ শ্রমিক বা শিশু শ্রমিক বা এরকম টাইপের চাইল্ড লেবার আমরা কিন্তু দেখতে পাই। ফলে ওটা কিন্তু পুরোপুরি বেআইনি বিষয়, বিশেষ করে তোমার 14 বছরের নিচে যদি হয় এক্ষেত্রে। তারপরে কি আছে যদি আমরা দেখি, সবার আগে আমরা বলি সেটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, অর্থাৎ সমান, অর্থাৎ যেটাকে আমরা সমানাধিকার বলছি, অর্থাৎ সমতার যে অধিকার। আমরা সবাই জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আইনের চোখে সবাই আমরা সমান, কাউকে কিন্তু আইন ছোট বড় হিসেবে কোনো রকম ডিস্টিংশন করে না। অর্থাৎ শোষণের বিরুদ্ধে অধিকার, তারপর হচ্ছে সমতার যে অধিকার, সাম্যের যে অধিকার, সেটার কথা আমরা বলতে পারি। সবাই আমরা সমান, আমরা সব জায়গাতে সমানভাবে সুযোগের কিন্তু অধিকারী। সরকার আমাদের কিন্তু বলতে নিতে পারে না যে না, তুমি একটু হিন্দু তুমি এই কাজটা পাবে, তুমি একটু মুসলিম তুমি এই কাজটা পাবে। সমানতার একটা বিশাল বড় ব্যাপার। আমাদের অনেকেই বলে যে আমাদের অর্থনৈতিক সাম্যতা নেই। অর্থনৈতিক ভাবে যদি আমাদের মধ্যে সমতা না থাকে, তাহলে অন্যান্য ভাবে সাংবিধানিক সাম্যতা বা পলিটিক্যাল যে এমনিতে যে আমরা ইকুয়ালিটি কথা বলছি সেটা আসবেই না। অবশ্যই সবাইকার কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা সমান নয়। অর্থনৈতিক স্বাধীনতা না এলে অন্য স্বাধীনতা কিন্তু পুরোপুরি একদম বেকার হয়ে যায়। কিন্তু আমাদের ভারতীয় সংবিধানের 14 থেকে 18 নম্বর ধারাতে এখানে আমরা কিন্তু সাম্যের অধিকারের কথা দেখতে পাই। আবার কি আছে? স্বাধীনতার অধিকার বা জীবনের অধিকার, সেটা হচ্ছে ধারা 19 থেকে 22। সেখানেও যদি আমরা দেখি সাম্যের, সেখানে হচ্ছে আমরা স্বাধীনতার অধিকার দেখবো। অর্থাৎ আমাদের ফ্রিডম অফ স্পিচ আছে, এক্সপ্রেশন আছে, অ্যাসেম্বলি করার অধিকার, অর্থাৎ স্বাধীনভাবে যে কোনো জায়গাতে যাওয়া বা সেখানে হচ্ছে গিয়ে আমাদের কোনো বক্তব্যকে পেশ করা, কোনো একটা গোষ্ঠী, ক্লাব ইত্যাদি কিন্তু গঠন করার অধিকার আমাদের সম্পূর্ণভাবে আছে। বা যে কোনো আন্দোলন করার অধিকারও কিন্তু আমাদের আছে। এবং হচ্ছে যে কোনো রকমের অকুপেশন আমরা কিন্তু চয়েস করতে পারি, অর্থাৎ আমাদের জীবিকা কি হবে, কোথায় আমরা থাকবো, এই সব কিছু বা আমাদের তোমার জীবন কি হবে, এইগুলোর কিন্তু প্রচন্ড পরিমাণে গুরুত্ব ভারতীয় সংবিধানে দেওয়া হয়। সেই জন্যই বলা হয় যে অন্যতম মৌলিক অধিকার হচ্ছে জীবন এবং স্বাধীনতার অধিকার। তারপরের অধিকারটায় আমরা আসি, এগুলো নিয়ে আমরা পরবর্তী ইউনিট 5-এ দেখবো, এগুলো সম্বন্ধে ডিটেলস আমরা বলবো, তাই বেশি ডিপে আর যাচ্ছি না, বেসিক ব্যাপারটুকুই শুধু বলছি। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, ধর্মের অধিকার বা ধর্মীয় স্বাধীনতার অধিকার। আমরা যদি দেখি যে আমাদের ভারতীয় যে সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারার মধ্যে ধর্মীয় স্বাধীনতার অধিকার কিন্তু আমরা দেখতে পাই। ধর্মীয় স্বাধীনতার অধিকার কি? আমি এক্ষুনি বললাম, যে কোনো রকমের ধর্মীয় ইনস্টিটিউশনের সদস্য বা মেম্বার হওয়া, যে কোনো রকম ভাবে যে কোনো ধর্মকে আমরা যে কোনো সমাজে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারি। আমরা কিভাবে তোমার পুজোটা করব বা কি রকম ভাবে আমরা অন্য কোনো পুজো করবো কিনা, সম্পূর্ণভাবে আমরা সেটার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জাতি বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ স্বাধীন। রাষ্ট্র এখানে হস্তক্ষেপ করতে পারবে না। অর্থাৎ যেরকম রাষ্ট্র যেরকম ধর্মনিরপেক্ষ, তেমনি মানুষের ক্ষেত্রে তোমার ধর্মনিরপেক্ষতা বজায়
তুমি ধর্মের ভিত্তিতে কোন রকম ভাবে ডিস্টিংশন করতে কিন্তু পারবে না। সেই জন্য ধর্মীয় স্বাধীনতার অধিকার কিন্তু এমনিতে কিন্তু বলা হয় যে সেফটি ভাল্ব, বারবার করে এটাকেই কিন্তু বলা হয়। অর্থাৎ এটা যদি না থাকে অন্যান্য গুলো কিন্তু অনেক সময় কোনো রকম ভাবে গুরুত্ব তোমার থাকে না। আরেকটা জায়গাতেও আমরা সেফটি ভালভের তত্ত্ব দেখতে পারবো। আমরা যখন জাতীয় কংগ্রেস করেছিলাম এমনিতে প্রতিষ্ঠা, তখন সেই সেফটি ভালভের কথা ছিল। এখানেও কিন্তু আমরা যদি আমরা দেখি সেফটি ভালভ কি, সেটা হচ্ছে আগামী সময় আমরা দেখবো যে আর্টিকেল 32 থেকে 32 এবং 226 নম্বর ধারায় যে সাংবিধানিক যে প্রতিবিধানের অধিকার আছে, সেটাকে কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর বলেছিলেন সেফটি ভালভ অফ দ্য কনস্টিটিউশন। অর্থাৎ সংবিধানের কোনো সংকট হলে আমরা তার কোন রকম ভাবে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য, সেই ক্রাইসিস সিচুয়েশন থেকে আমরা যে কোর্টের যে এমনিতে দ্বারস্থ হতে যে পাচ্ছি, সেটাই হচ্ছে মেন। আমাদের যতই আমাদের খাতায় কলমে বলা হয় হোক না কেন তোমাদের এতগুলো তো মৌলিক অধিকার আছে, এই তোমাদের ধারা, বাস্তবে যদি আমরা কোর্টেই না যেতে পারি, যদি আমরা কেউ কোনো রকম ভাবে সেগুলিকে হরণ করে কোর্টে যদি না যেতে পারি, তাহলে বাকি অধিকারে কোনো রকম ভাবে কিন্তু গুরুত্ব নেই। আরেকটা অধিকারের কথা আছে, সেটা হচ্ছে আমাদের শিক্ষার অধিকার আছে, সংস্কৃতি এবং শিক্ষার অধিকার। সেটা হচ্ছে আর্টিকেল 29 এবং 30 নম্বর ধারা। যে কোনো রকম ভাবে আমাদের যেমন 14 বছর বয়স অব্দি আমাদের কিন্তু শিক্ষা গ্রহণ পুরোপুরি একটা অন্যতম মৌলিক অধিকারে পরিণত হয়েছে, এবং সেইখানে হচ্ছে সবাইকার একদম প্রত্যেকটা ছেলে মেয়ের কিন্তু শিক্ষা মানে একদম প্রাথমিক শিক্ষা যাতে থাকে, এবং যে কোনো রকম ভাবে কালচারাল ভাবে অন্য কিছুকে অ্যাডাপ্ট করার অধিকারও কিন্তু আমাদের আছে। অন্যরকম কিছু, অর্থাৎ প্রত্যেকটা তোমার কালচার, অন্য কোনো কালচারকে অ্যাডাপ্ট করা, সেই কালচার মেনে চলা, এগুলো সম্পূর্ণভাবে একটা ব্যক্তিগত জীবন বা একটা গোষ্ঠীর ব্যাপার। এখানে কিন্তু রাষ্ট্র কোনো হস্তক্ষেপ করবে না। যদি কেউ হস্তক্ষেপ করতে আসে, তাহলে কিন্তু আদালতের আমরা দ্বারস্থ হলে আদালত সেই অধিকার আমাদের ফিরিয়ে দেবে। এরপর হচ্ছে নির্দেশমূলক নীতি। নির্দেশমূলক নীতির সঙ্গে মৌলিক অধিকারের বেসিক যে পার্থক্যটা হচ্ছে, মৌলিক অধিকার আদালতের দ্বারা কিন্তু বলবৎযোগ্য, নির্দেশমূলক নীতি কিন্তু বলবৎযোগ্য নয়। অর্থাৎ নির্দেশমূলক নীতিগুলো হচ্ছে আমাদের রাষ্ট্রের সামনে কিছু নির্দেশ, যেটা সংবিধানের 4th অংশের মধ্যে আছে, এবং সেখানে যদি আমরা দেখি যেগুলোর উপর ভিত্তি করে কিন্তু একটি রাষ্ট্র শাসন করা হয়। মানে ভালো ভালো কিছু আইডিয়া যেগুলো সংবিধানে আছে, কিন্তু সেগুলোকে পালন না করার ফলে আমরা কিন্তু সেগুলোকে মৌলিক অধিকারের মতো গিয়ে আমরা রাষ্ট্রের দ্বারস্থ হতে পারি না। নির্দেশমূলক নীতি অর্থাৎ যে নীতিগুলো রাষ্ট্রকে নির্দেশ দেয় যে তুমি এই তোমার কাজগুলোকে তোমার করো, সেগুলো কিছু হয়তো রাষ্ট্র এমনিতে ফলো করে, কিছু রাষ্ট্র ফলো কিন্তু নাও এমনিতে করতে পারে। যেমন নির্দেশমূলক নীতিতে বলা হচ্ছে বেকারত্ব থাকবে না, সবাই সুযোগ পাবে, কিন্তু আমাদের দেশে কিন্তু বেকারত্ব আছে। অর্থাৎ যেখানে কিন্তু রাষ্ট্র তোমার চেষ্টা কিন্তু করবে বেকারত্বকে দূরীকরণ করা, এটাই হচ্ছে একটা সুপ্রিম নির্দেশ। ভালো সেন্সে এগুলো ইউজ হয়। এরপর আমরা নেক্সট যে তোমার সাইডে আসি, মৌলিক যে কর্তব্য। মৌলিক কর্তব্যের কথা আমরা অবশ্যই কিন্তু বলবো। মৌলিক কর্তব্য কি, অর্থাৎ রাষ্ট্রের দ্বারা আমাদের সাধারণ যে মানুষের কে দেওয়া কিছু তোমার কর্তব্য। দায়িত্ব না পেলে কোন রকম ভাবে কর্তব্যবোধ আসে না। অর্থাৎ কি, যদি আমাদের দায়িত্ব থাকে তাহলে আমাদের কিছু কর্তব্য, অর্থাৎ আমরা আমাদের জন্য রাষ্ট্র এত কিছু করছে, তার বিনিময়ে আমরা রাষ্ট্রের জন্য কি করছি। সংবিধানের যদি আমরা দেখি পার্ট 4A তে, সেখানে কিন্তু এই যে মৌলিক কর্তব্যগুলো কিন্তু লিপিবদ্ধ করা আছে, এবং সব থেকে বড় কথা একদম যে প্রথমে যে কনস্টিটিউশন এসেছিল, সেখানে কিন্তু এইসব দায়িত্বগুলো অন্তর্ভুক্ত ছিল না। 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এবং 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্যগুলোকে কিন্তু ভারতীয় সংবিধানের সঙ্গে যোগ করা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র তোমারও কিছু তোমার ডিউটি আছে, যেরকম হচ্ছে যদি কোথাও আমরা দেখি ভারতের ফ্ল্যাগ কোথাও হয়তো পড়ে আছে, আমাদের উচিত সেটাকে কিন্তু তুলে তোমার রাখা। ভারতের যে জাতীয় পতাকা ছিঁড়লে সেটা কিন্তু শাস্তি হয় সেটার জন্য। সুতরাং মৌলিক কিন্তু কর্তব্যগুলোকে সম্পূর্ণভাবে কিন্তু লিগালাইজ কিন্তু বিভিন্ন জায়গাতে করা হয়েছে। জাতীয় সঙ্গীতের সমাজে উঠে দাঁড়িয়ে আমরা ভারতবর্ষের প্রতি কিন্তু শ্রদ্ধা প্রদর্শন করি। এই জিনিসগুলো মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। তারপর বয়স হয়ে গেলে বয়স্ক ব্যক্তিকে সাহায্য করা। সে হয়তো অন্ধ, তাকে আমি কোনো কারণে রাস্তার একদিক থেকে
আরেকদিকে কিন্তু পার করতে সাহায্য করবো। অর্থাৎ আমাদের সমাজের প্রতি কিন্তু কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেগুলোকে কিন্তু আমাদের পালন এমনিতে করতে হবে। এবং সব থেকে যদি আমরা সব থেকে বড় কথা হচ্ছে মৌলিক কর্তব্যগুলো কোনখান থেকে এসছে? সোভিয়েত ইউনিয়নের আইডিয়া থেকে মৌলিক কর্তব্যের আইডিয়াটা ভারতবর্ষের সংবিধানে নিয়ে আসা হয়েছে। আমরা কিন্তু বাই মরালিটি এইসব কর্তব্যগুলোকে কিন্তু মানতে নিতে বাধ্য। একদমই আমরা না মেনে কিন্তু সম্পূর্ণ কাজটা আমরা করতে কিন্তু পারি না। এবং সব থেকে বড় কথা, এখন তাহলে মৌলিক কর্তব্য তোমার বর্তমানে ভারতের তোমার চতুর্থ অংশে 51A, সেখানে 11টি মৌলিক কর্তব্য সেখানে কিন্তু লিপিবদ্ধ আছে। এবং 2002 সালের 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 10টা কর্তব্য থেকে ছিল, সেখান থেকে আরেকটা যুক্ত হয়ে 11খানা কর্তব্য এসছে। এই হচ্ছে মৌলিক কর্তব্য। তাহলে কি কি রয়েছে? মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি, তার সঙ্গে হচ্ছে মৌলিক কর্তব্য। নেক্সট এবার সাইডে আমরা আসি ইউনিয়ন। ভারতবর্ষকে আমরা ইউনিয়নের কথা বলেছি, সেখানে তোমার তিনটে মেন তিনটে বিভাগ আছে: শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার। এবং এখানে আমি একটা ছবির মধ্য দিয়ে দেখিয়েছি, এটা আর নতুন করে ব্যাখ্যার কিছু নেই। তিনটে বিভাগের মধ্যে জুডিশিয়ারি সম্পূর্ণভাবে আলাদা, সবুজ অংশ দিয়ে দেখানো দেখো। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং সাবঅর্ডিনেট কোর্ট। অর্থাৎ সর্বোচ্চ কোর্ট হচ্ছে অখণ্ড বিচার ব্যবস্থা আমাদের দেশে আছে। অর্থাৎ যেখানে একটাই মাত্র সুপ্রিম কোর্ট আমরা ভারতবর্ষে দেখতে পাই। যে জন্য কিনা অনেকে আবার ভারতকে এই সমালোচনা করে, ভারতবর্ষ আদর্শ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা নয়। আদর্শ যুক্তরাষ্ট্র হলে প্রত্যেকটা অঙ্গরাজ্যে একটা করে সুপ্রিম কোর্ট থাকতো, তা কিন্তু নেই। অখণ্ড বিচার ব্যবস্থার জন্য ভারতবর্ষে একটাই সুপ্রিম কোর্ট আছে, যেটা কিন্তু দিল্লিতে। তার আন্ডারে আছে হচ্ছে হাইকোর্ট এবং সাবঅর্ডিনেট কোর্ট। এবং তোমার কোনো ধরনের সাবঅর্ডিনেট কোর্ট থেকে কোনো কেস হাইকোর্টে যায়, হাইকোর্টের যদি সেখানে মীমাংসা না হয় তো সুপ্রিম কোর্টে যায়। এবং যদি কোনো ফাঁসির আসামি হয় তবেই তাকে ক্ষমা পরিশোধনের অধিকার কিন্তু প্রেসিডেন্টের থাকে, এক্সেপশনাল কেসে। নলে সুপ্রিম কোর্টের পরে আর কিন্তু তার উপর কেউ নেই, শুধুমাত্র কিন্তু প্রেসিডেন্ট আর ছাড়া। এবার আমরা কিন্তু ভারত সরকারের ক্ষেত্রে আসছি। ভারতের সরকার বলতে কিন্তু আমরা সুপ্রিম কোর্ট বা এই বিচার বিভাগকে কিন্তু আমরা বাদ দিতে পারবো না। তিনটে নিয়েই কিন্তু বিচার বিভাগ। এবং ভারতীয় সংবিধানের তো 300 নম্বর অনুচ্ছেদে এখানে তিনটে যে বিভাগের কথা পরিষ্কারভাবে বলা আছে। এবং ভারতীয় সরকারের ক্ষেত্রে এক্সিকিউটিভ মানে এখানে শাসন বিভাগ, শাসন বিভাগের ক্ষেত্রে কি আছে? একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার, দেখো ইউনিয়ন বলে লেখা রয়েছে। তারপরে হচ্ছে স্টেট বা রাজ্য সরকার। ইউনিয়নের মধ্যে কে কে থাকে? প্রেসিডেন্ট থাকে, রাষ্ট্রপতি থাকে, উপরাষ্ট্রপতি থাকে, প্রধানমন্ত্রী থাকে, কাউন্সিল অফ মিনিস্টার থাকে, অর্থাৎ প্রধানমন্ত্রী আন্ডারের যারা মন্ত্রীরা। এবং সব থেকে বড় কথা থাকে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। অর্থাৎ ভারতবর্ষের যিনি মহা হিসেব পরীক্ষক, তিনি কিন্তু অ্যাটর্নি জেনারেল। অবশ্যই সরকারের বিশাল বড় একটা পোস্ট, তিনি কিন্তু সরকারের একটা মেম্বার। অঙ্গরাজ্যের ক্ষেত্রে কি থাকে? স্টেটের ক্ষেত্রে গভর্নর থাকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আছে চিফ মিনিস্টার থাকে, কাউন্সিল অফ মিনিস্টার থাকে। এবং সর্বশেষে আইনগত দিক থেকে ভারত মানে তোমার পশ্চিমবঙ্গ সরকারকে লিগাল সহায়তা কে করবে, সেই জন্য থাকে হচ্ছে অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেট, অ্যাডভোকেট জেনারেল থাকে। আবার যদি আমরা আইনসভার দিকে চলে যাই, কি দেখবো? খুব ইজি দুটো ভাগ আছে। কেন্দ্রীয় আইন বিভাগ হয়, অঙ্গরাজ্যের আইন বিভাগ হয়। কেন্দ্রীয় আইন বিভাগকে বলা হয় পার্লামেন্ট, আগেই আমি বলেছি পার্লামেন্ট বা আইনসভা। অঙ্গরাজ্যটাকে বলা হয় বিধানসভা। আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভা আছে। এইভাবে এই ভাগগুলোকে নিয়ে কিন্তু গঠিত। এবং সব থেকে বড় কথা, বিচার বিভাগের মধ্যে কিন্তু সুপ্রিম কোর্ট সর্বোচ্চে আছে। এবং সেখানে আমাদের দেশে প্রায় 25খানা হাইকোর্ট আছে এবং কয়েকটি জেলা আদালত আছে। এবং সবাই কিন্তু সুপ্রিম কোর্টের অধীনে থেকেই কিন্তু কাজকর্মগুলো করে। এবং এখানে আরেকটা কথা বলে রাখা উচিত, সেটা হচ্ছে আমাদের যিনি তোমার প্রেসিডেন্ট আছেন, তিনি কিন্তু আমাদের জল, স্থল এবং নৌবাহিনী কিন্তু প্রধান কমান্ডার ইন চিফ হিসেবে তিনি কিন্তু কাজ এখানে করেন। অর্থাৎ সবকিছু তার নামেই হবে। ভারত যদি আজকে কোনো দেশের এগেইনস্টে যুদ্ধ ঘোষণা করে, সেটা কিন্তু আমাদের যে প্রেসিডেন্টের নামেই হবে। কিন্তু অ্যাকচুয়ালি ঘোষণাটা করছে দেখা যাবে তোমার এখানে পেছন থেকে, সেটা আমাদের যে তোমার পিএম আছেন তিনি, কিন্তু নামটা কার হচ্ছে সেটা হচ্ছে প্রেসিডেন্ট। নেক্সট এবার স্লাইডে আমরা আসি। আচ্ছা, জরুরি অবস্থা। জরুরি অবস্থা ভারতীয় সংবিধানের একটা ইউনিক ফিচার্স। সেখানেও যদি আমরা দেখি, ভারতে কিন্তু নির্দিষ্ট সময়তে, নানা সময়তে আমরা জরুরি অবস্থা জারি করতে দেখেছি। জরুরি অবস্থা দেখো, আমি এখানে একটা সংবিধানের কিছু একটু অংশ দিয়েছি, তার সঙ্গে
এখানে আমি একটা খবরের কাগজের কিন্তু আমি এখানে একটা ক্লিপিংস দিয়েছি। ইন্ডিয়াতে কিন্তু জাতীয় জরুরি অবস্থা যখন ঘোষণা করা হয়েছিল, তখন তার হিন্দু যে খবরের কাগজে একদম বড় বড় করে এটা বেরিয়েছিল। এবং সেন্সরশিপ ছিল, প্রেস সেন্সরশিপ ইম্পোজড, অর্থাৎ জরুরি অবস্থা এমন একটা জরুরিকালীন পরিস্থিতি, আপৎকালীন একটা তোমার পরিস্থিতি, যেখানে কিন্তু রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। এবং সব থেকে একটা বড় বিষয় হচ্ছে, সেই সময় কিন্তু কোন রকম ভাবে বেশ কিছু মৌলিক অধিকারকে বাতিল করে দেওয়া হয়। অর্থাৎ তখন কিন্তু কোর্টের দ্বারস্থ হলে বলতে পারবো না যে আমার কিন্তু বাক স্বাধীনতার অধিকার নেই, কেন আমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে না। জরুরি অবস্থার সময় কিন্তু এই পুরোপুরি বাক স্বাধীনতার যে অধিকার, তাকে কিন্তু পুরোপুরি ভাবে হস্তক্ষেপ করা হয়। এবং যে জন্য কিনা যে জন্য ইন্দিরা গান্ধীর সময় জরুরি অবস্থা জারি হয়েছিল, ইন্দিরা গান্ধীর সঙ্গে সেই সময়তে ভারতীয় যে পার্লামেন্ট এবং তার সঙ্গে সুপ্রিম কোর্টের যে একটা দোটানার মধ্যে পড়েছিল, কি করে তোমার পার্লামেন্টকে সুপারসিড করে, আমরা পরবর্তী সময় ডিটেলসে পড়বো, পার্লামেন্ট কি এড়িয়ে কি করে তিনি ক্ষমতা দখল করবেন বা ক্ষমতাকে নিজের কাছে রাখবেন ভোটে হেরে গিয়েও, সেই বিষয়টার জন্য দেখা গেছে একাধিকবার কিন্তু টানা পড়ে এসেওছে। এবং তোমার যে জন্য কিনা বলা হয় যে ইন্দিরা গান্ধী বাধ্য হয়ে সেই সময়তে জাতীয় জরুরি অবস্থা কিন্তু ঘোষণা কিন্তু করেছিল। এবং দেখো 352 থেকে 360 নম্বর ধারার মধ্যে 3 রকমের জরুরি অবস্থার কথা ভারতবর্ষে বলা আছে। একটা তোমার জাতীয় জরুরি অবস্থা, রাষ্ট্রীয় জরুরি অবস্থা, এবং হচ্ছে আর্থিক তোমার জরুরি অবস্থা। আমাদের কিন্তু ভারতবর্ষে জাতীয় জরুরি অবস্থা আমরা দেখেছি, তার সঙ্গে হচ্ছে রাষ্ট্রীয় যে জরুরি অবস্থা আমরা বিভিন্ন জায়গাতে যেমন তোমার দেখেছি। যেমন বিভিন্ন অঙ্গরাজ্যে যদি আমরা দেখি, কোনো কারণে এইভাবে গভর্নর রিপোর্ট দিল, অঙ্গরাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে এমনিতে পড়েছে, তখন সেই অঙ্গরাজ্যে কিন্তু এরকম ভাবে আমরা স্টেট এমার্জেন্সি ডিক্লেয়ার হতে দেখি, যাকে আমরা অনেক সময়তে রাষ্ট্রপতি শাসন বা 356 নম্বর ধারা করি। ইদানিং সময়তে কিন্তু পশ্চিমবঙ্গে এই 356 নম্বর ধারা ইম্পোজ নিয়ে অনেক কিন্তু বিতর্কিত কথা হচ্ছে, যে ভারত তাহলে কি এখানে 356 নম্বর ধারা হবে না হবে না, এরকম বিভিন্ন অংশে কিন্তু হতে যেতে পারে। আজ অব্দি আর্থিক জরুরি অবস্থা কিন্তু আমাদের দেশে জারি করা হয়নি, 360 নম্বর ধারায় আছে। এবং যে ন্যাশনাল এমার্জেন্সি, কনস্টিটিউশনাল এমার্জেন্সি এবং ফাইন্যান্সিয়াল যে এমার্জেন্সি আমরা দেখছি, সেখানে 352, 56 এবং 360 আমরা তোমার যদি আমরা দেখি, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু পার্লামেন্টের অ্যাপ্রুভাল লাগে। এবং তোমার পার্লামেন্টের অ্যাপ্রুভালের 6 মাস থেকে, বিশেষ করে কোনটার ক্ষেত্রে 1 মাস, কোনটার ক্ষেত্রে 2 মাস, সবকটার ক্ষেত্রে 1 মাস থেকে 2 মাসের মধ্যে সেটাকে পার্লামেন্টে অ্যাপ্রুভ করা হয়। এবং সব থেকে বড় কথা, এগুলো কিন্তু একটা সার্টেন পয়েন্ট অবধি জরুরি অবস্থা কিন্তু জারি তোমার করা যায়, আলটিমেট টাইম অবধি জারি করতে আমরা কিন্তু পারবো না। এইভাবে আমরা রেস্ট্রিকশন গুলো আমরা দেখি। জরুরি অবস্থা সংবিধানের একটা অন্যতম কিন্তু বৈশিষ্ট্য। এরপরে আমরা যদি দেখি, ভারতের কিন্তু আইন বিভাগের মধ্যে এখানে একটা ছবিও তোমার ছিল। যাই হোক, ভারতবর্ষের কিন্তু আইনসভার ক্ষেত্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আমরা দেখতে পাই, আমি এক্ষুনি বললাম। সেখানে কিন্তু সব থেকে বড় কথা, আমাদের যে ভারতীয় আইনসভা, যেটাকে আমরা পার্লামেন্ট বলি, সেটা অবশ্যই রাষ্ট্রপতিকে নিয়ে গঠিত। এবং সেই জন্য রাষ্ট্রপতি উচ্চকক্ষ নিম্নকক্ষ নিয়ে ভারতীয় পার্লামেন্ট বা আইন বিভাগ গঠিত। এবং যে কোনো তোমার পার্লামেন্টের অধিবেশনের শুরুতে তোমার রাষ্ট্রপতি যখন যে প্রথম অধিবেশন বসে, বাদল অধিবেশন বা অন্যান্য, সেখানে কিন্তু সব সময়তে যৌথ ভাষণ দেয়, রাষ্ট্রপতি ভাষণ দেয়। অঙ্গরাজ্যের বিধানসভার ক্ষেত্রেও কিন্তু গভর্নর যৌথভাবে কিন্তু ভাষণ দেয়। যদি উচ্চকক্ষ অঙ্গরাজ্যে বিধানসভা থাকে, যেটাকে বিধান পরিষদ থাকে, সেখানে কিন্তু তিনি এমনিতে ভাষণ দিতে পারেন। বা কোনো যদি না থাকে, তাহলে শুধুমাত্র তিনি নিম্নকক্ষে ভাষণ দেবেন। এবং শাসন বিভাগের ক্ষমতা আমরা তোমরা জানি সম্পূর্ণভাবে সংবিধানের 53-1 নম্বর ধারা অনুযায়ী সম্পূর্ণভাবে সেটা কিন্তু রাষ্ট্রপতির উপরে তোমার ন্যস্ত, এবং তিনি সম্পূর্ণ বিষয়টা কিন্তু কন্ট্রোলের মধ্যে করছেন, সবাইকে তিনি নিয়োগ করছেন। এবং তাকে তোমার সম্পূর্ণভাবে কিন্তু প্রধানমন্ত্রীকে নানা রকম ভাবে পরামর্শ দিতে হয়। প্রধানমন্ত্রী ইচ্ছে করলে বিপরীত পক্ষে তিনি কিন্তু রাষ্ট্রপতির পরামর্শ নিতে অবধি পারেন, কিন্তু সেই তোমার পরামর্শ প্রধানমন্ত্রী মেনে চলতে বাধ্য নন, কারণ রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক একজন প্রধান, তার আন্ডারে কোনো ক্ষমতা নেই, সেই জন্য তিনি নিয়মতান্ত্রিক প্রধান। এবং বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখি যে অ্যাংলো স্যাক্সন দেশগুলির বেশ কিছু সিট ভারতীয় কিন্তু পার্লামেন্টে, ইঙ্গো ফরাসি কিছু সিট ভারতীয় কিন্তু পার্লামেন্টে কিছু মানুষকে, ইঙ্গো ফরাসি যারা হয়, ইংরেজ বা তোমার ফরাসি, তাদেরকে কিন্তু অ্যাংলো স্যাক্সন যে দেশগুলো, তাদেরও কিন্তু একটা সিট সেইখানে কিন্তু ভারতীয় পার্লামেন্টে পুরোপুরি ভাবে
সেখানে কিন্তু প্রেসিডেন্ট তাদেরকে কিন্তু নির্বাচিত করে, ডাইরেক্ট নির্বাচিত করে ভারতীয় পার্লামেন্টে পাঠাতে কিন্তু পারে। এবং সুপ্রিম কোর্টের ক্ষেত্রে আমরা তোমার যদি দেখি 33 জন সহযোগীকে নিয়ে আমাদের সুপ্রিম কোর্ট অবস্থিত। একজন সেখানে কিন্তু প্রধান তোমার বিচারপতি থাকে। এবং 1960 সালে KM নানাবতী বনাম মহারাষ্ট্র রাজ্যের যে মামলা হয়েছিল, তারপরে কিন্তু জুরি সিস্টেমটা আমাদের ভারতীয় বিচার বিভাগ থেকে সম্পূর্ণভাবে তুলে নেওয়া হয়। জুরি সিস্টেম মানে যেখানে একসঙ্গে অনেকে মিলে কেউ বলছে হ্যাঁ, কেউ বলছে না, এইভাবে যেখানে বিচারনা করা হতো বা কোনো সিদ্ধান্ত নেওয়া হতো, সেই সিস্টেমটা এখন আর নেই, ব্রিটিশ সিস্টেমটা থেকে বেরিয়ে এসেছে। তারপরে কি ফেডারেলিজম। যদি আমরা ফেডারেলিজমের দেখে আমরা প্রথমেই বললাম যে ফেডারেলিজমের মানে হচ্ছে তোমার যেখানে ভারতবর্ষ একটা তোমার প্রজাতান্ত্রিক তোমার রাষ্ট্র এবং অনেকগুলো যুক্তরাষ্ট্রকে নিয়ে কিন্তু আমরা প্রজাতন্ত্রের জন্য গঠন হতে এমনিতে দেখি, যেখানে কিন্তু কোন রকম ভাবে সরকারের যে তোমার ব্যবস্থা সেখানে সর্বোচ্চ ক্ষমতা ভোগ করবে হচ্ছে তোমার জনগণ। কোন রাজা বা রানী এই জাতীয় সরকার ব্যবস্থায় আদেশের তত্ত্ব বা সমর্থনের মধ্য দিয়ে কোন রকম ভাবে কিন্তু অন্য ক্ষমতা ভোগ করবে না। এবং সব থেকে বড় কথা, এই ফেডারেল যে তোমার রাজনৈতিক ব্যবস্থার মধ্যে একটা কিন্তু ইউনিট থাকে এবং সেখানে কিন্তু কেন্দ্র এবং অঙ্গরাজ্যের মধ্যে বিভক্ত। যুক্তরাষ্ট্র আমি প্রথমেই বললাম, এখানে 28খানা অঙ্গরাজ্য এবং 8টিকে কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গঠিত। প্রত্যেকের কিন্তু এমনিতে এখানে কিন্তু ভূমিকা আছে। এরপরে আসছি হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য, সর্বশেষ যে বৈশিষ্ট্য যেটা দিয়ে আজকে শেষ করব, সেটা হচ্ছে কেন্দ্র রাজ্য সম্পর্ক। কেন্দ্র রাজ্য সম্পর্ক খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। অনেক সময়তে আমরা দেখি পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে দেখি বেশিরভাগ সময়তে বা অন্যান্য অঙ্গরাজ্যের ক্ষেত্রে যে অনেক সময় কেন্দ্রীয় সরকার থেকে বিভিন্ন খাতে কিন্তু টাকা আমাদের কম দেওয়া হয়েছে কিংবা হয়তো আসছে না। কেন্দ্র এবং অঙ্গরাজ্যের মধ্যে আর্থিক কিন্তু সম্পর্ককে নিয়ে দীর্ঘদিন ধরে দুই অঙ্গরাজ্যের মধ্যে বা কেন্দ্রের সঙ্গে রাজ্যে একটা কিন্তু অর্থনৈতিক টানাপোড়েন চলতে কিন্তু পারে। অনেক সময় দেখা যায় সেম যদি সরকার হয়, মানে যদি কেন্দ্রীয় এ সরকার থাকে, অঙ্গরাজ্য যদি সেম সরকার থাকে A+A, তাহলে সহজে কিন্তু অনুদান আসে, সহজে কিন্তু ঋণ পাওয়া যায়, নানা রকম সরকারি খাতে কিন্তু আসে। কিন্তু যখনই তোমার A+B হয়ে যায়, দুটো আলাদা সরকার হয়ে যায়, অনেক সময় কিন্তু দেখা যায় অঙ্গরাজ্য সরকারকে সেই অনুযায়ী কিন্তু খুব একটা বেশি সাহায্য করা হচ্ছে না। আবার অনেক সময় দেখা যায় যে অঙ্গরাজ্য সরকারকে হাতে রাখার জন্য রাজ্যপালের শাসন এখানে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেরকম এখনই আমাদের একটা পশ্চিমবঙ্গে একটা ধুম উঠেছে যে 356 নম্বর ধারা এখানে ইম্পোজ করতে হবে। অনেক সময় আইন শৃঙ্খলা কিন্তু যদি তোমার ভেঙে পড়ে, তখন কিন্তু রাজ্যপালের শাসন অনেক সময় হতে পারে। এবং শুধু পশ্চিমবঙ্গ বলে নয়, একাধিক অঙ্গরাজ্যে বিভিন্ন সময়তে কিন্তু এখানে আমরা রাষ্ট্রপতি শাসক জারি করতে দেখেছি। আবার কোন সরকার নির্বাচিত না হলে সেই সময়তেও কিন্তু রাজ্যপালের শাসন কিন্তু জারি এমনিতে করা হয়, যেটাকে আমরা কোঅপারেটিভ ফেডারেলিজম বলি। সেটাকেও অনেক সময় সরকারিয়া কমিশন নানা সময়তে বলেছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সঙ্গে যদি রাজ্য সরকার কোঅপারেট না করতে নিতে পারে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার কোঅপারেটিভ ফেডারেলিজমের কোন রকম ভাবে কিন্তু কোন রকম গুরুত্ব নেই। সুতরাং আমাদের কোঅপারেটিভ ফেডারেলিজম হতে হবে এবং আর্থিক সম্পর্ক এবং রাজ্যপালের শাসন, এই প্রত্যেকটা জিনিসকে কেন্দ্র করেই কিন্তু কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক কিন্তু চলছে। এবং তাহলে আমরা সব মিলিয়ে কি দেখলাম যে বিভিন্ন রকমের সংবিধানের যেসব তোমার বৈশিষ্ট্যগুলো, যেসব কিন্তু বৈশিষ্ট্যগুলোকে বাদ দিলে সংবিধান এগোতেই কিন্তু পারে না। আজকে আমরা যে ইউনিটটা করলাম, নেক্সট যে ইউনিটটা আমরা নেক্সট ক্লাসে পড়ব, সেখানে আমরা দেখব যে মৌলিক অধিকারের ডিটেইলস ব্যাখ্যা, সেটার মধ্য দিয়ে আমরা তাহলে নেক্সট যে ক্লাসে এটাকে নিয়ে আমরা ব্যাখ্যাগুলো করব। তবে একটা কথা লাস্টে বলা, যতই আমরা সংবিধানের মধ্যে বৈশিষ্ট্যগুলো দেখি বা নাই তোমার দেখি না কেন, সংবিধানের বৈশিষ্ট্যগুলো ছাড়াও একাধিক কিন্তু বৈশিষ্ট্য আছে নাগরিকত্ব নিয়ে, যাদেরকে কিন্তু বাদ দিলে সংবিধান সম্পূর্ণভাবে অচল। এই যে তোমার বৈশিষ্ট্যগুলোই হচ্ছে শুধুমাত্র প্রধান বৈশিষ্ট্য, যেগুলোকে কিন্তু মেনে আমরা সবসময় কাজগুলো করতে পারি। আজকে তাহলে এখানেই আমি আমার ক্লাসটা শেষ তাহলে করছি। এরপর যে নেক্সট যে ক্লাস হবে সেখানে আমরা মৌলিক অধিকারের ডিটেলস গুলো নিয়ে বর্ণনা আমরা করব। আচ্ছা, ধন্যবাদ, নমস্কার।